সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী রাবেয়া সুলতানা মুক্তা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই একটু আপনার অভিনয় জগতের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আপনি যদি একজন নিউজ প্রেজেন্টারও বটে, আমরা সেটা পরবর্তীতে জানবো। এখন পর্যন্ত আপনার 5 থেকে 7টা নাটকে কাজ করা হয়েছে, কিন্তু জানতে চাই যে প্রথম নাটকের অফারটি কিভাবে পেয়েছিলেন, সেই মেমোরিজটা কেমন ছিল আপনার জন্য? ধন্যবাদ ভাবনা। নাটকের বা অভিনেত্রী এখনও নিজেকে বলা যায় কিনা আমি শিওর না, ওটা বলতে গেলে একটু সাহস লাগে। বাট আমি কাজ করছি এই সেক্টরে লাস্ট 1 ইয়ার। আর আমার প্রথম নাটক নোয়াখালী এক্সপ্রেস, ডিরেক্টর অরণ্য আনোয়ার, এবং আমার প্রোডাকশন হাউস হচ্ছে টেলিহোমস। নাটকটা ব্রডকাস্ট হয়েছে আমাদের গ্লোবাল টেলিভিশনে। তো স্বাভাবিকভাবে ওটা প্রথম নাটক ছিল, প্রথম নাটকে প্রথম কাস্টিং। চরিত্র কিরকম? ওখানে আমাদের পুরো গল্পটাই ছিল নোয়াখালী কেন্দ্রিক, নোয়াখালীর ভাষার উপরে করে কালচার বা ওখানকার যে ধ্যান ধারণা ওগুলোকে কেন্দ্র করেই এটা কমেডিয়ান বেস বা মেসেজও ছিল, অনেকগুলো মেসেজ ছিল নাটকটাতে। এবং ওখানে আমার নামটাও কিন্তু রাবেয়া মুক্তাই ছিল। ওয়েল, আমার নাটকটা অফারটা ছিলই আমি টেলিহোমসের মাধ্যমেই, যিনি প্রডিউসার অনারেবল আলী বশির, আমি মামাই ডাকি। আমার প্রোডাকশন হাউস টেলিহোম এবং ডিরেক্টর অরণ্য ভাই। তো টেলিহোমের হাউসেই পরিচয়। তো অরণ্য ভাই দেখেছেন, ক্যারেক্টার বুঝেছেন, বললেন যে হ্যাঁ আমি ওকে আছি রাবেয়া মুক্তা ক্যারেক্টারটা করার জন্য। যে মামার বাড়িতে থাকে, মামার বাড়িটা দেখাশোনা করে। ওখানে আহলা খনকার নামে একজন লোক আসেন। অ্যাকচুয়ালি সে নিজেকে খুব সুপার ন্যাচারাল পাওয়া একজন মানুষ হিসেবে দাবি করে, কিন্তু সে অ্যাকচুয়ালি তা না। অর্থাৎ মানুষের সাথে প্রিটেন্ড করা, মানুষকে ঠকানোটাই তার কাজ। তো সে থাকে আমাদের বাড়িতে, মানে আমার মামার বাড়িটাকে আমি পাহারা দেই, সে আমার মামার বাড়িতে থাকে এবং পরবর্তীতে ওটার উপর বেস করে গল্পটা এগিয়ে যায়। আচ্ছা, আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন কিন্তু নোয়াখালী। আচ্ছা, তাহলে ভাষা রপ্ত করতে খুব একটা কষ্ট হয়নি আই গেস? না, খুব একটা কষ্ট হয়নি। বাট আমি বড় হয়েছি চট্টগ্রামে। ওকে। আমার বড় হওয়াটা সম্পূর্ণ ছোট থেকে পুরো বড় হওয়াটাই চট্টগ্রাম। তো আমি সেকেন্ড হোম বলতে চট্টগ্রামকেই বুঝি, কিন্তু আমার রুটটা নোয়াখালী। নোয়াখালী, ওকে, বেশ। সেক্ষেত্রে নোয়াখালীর ভাষা রপ্ত করতে খুব একটা সমস্যা হয়নি। যেহেতু নোয়াখালী এবং চট্টগ্রামে দুই অঞ্চলের ভাষাই কিন্তু বেশ কঠিন, আমার কাছে তো বেশ কঠিন মনে হয়। তো আপনি কি আমাদেরকে নোয়াখালী ভাষায় এবং চট্টগ্রামের ভাষায় কিছু বলবেন, যাতে আমি একটু বুঝতে পারি, বা কোনো একটা ডায়লগ নোয়াখালী, যেটা আপনার নোয়াখালী এক্সপ্রেসেও ছিল? ওটা তো 1 বছর আগের করা। হ্যাঁ, নোয়াখালী এক্সপ্রেসের যেমন ছিল যে আহলা খনকারকে সাথে আমার বেশ কিছু কনভারসেশন ছিল সেখানে, যেমন হ্যাঁ কিয়া কন আমনে, হ্যাঁ এ ধরনের একটা, মানে কি বলছেন আপনি, এটা আমাদের একটা নোয়াখালীর ভাষা। আর সেটাকে যদি আমি আমার চিটগাংয়ের ভাষায় ট্রান্সলেট করি, মানে কি হইতে লাগবেন। বাহ, কিউট। দুই অঞ্চলের ভাষাই কিন্তু বোঝাটা খুব টাফ, বলাটা যতটা কঠিন, বোঝাটাও ঠিক ততটাই কঠিন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি নিউজ প্রেজেন্টার হিসেবে অভিষেক, সেটা কবে থেকে শুরু করেছেন নিউজ প্রেজেন্টেশন? ওয়েল, আমি নিউজ প্রেজেন্টার হিসেবে আছি গ্লোবাল টেলিভিশনেই, সেটাও 2 বছর হয়ে গেল। আচ্ছা, 2 বছর হয়ে গেল গ্লোবাল টেলিভিশনে আমি রেগুলারই নিউজ পড়ছি। ওকে, তার মানে আপনি 2 বছর ধরে নিউজ পড়ছেন এবং প্লাস 1 বছর ধরে আপনি নাটকে আছেন। তো এই মিডিয়াতে আসার এই জার্নিটা শুরু কেন, মানে হঠাৎ করে মিডিয়াতে আসার পেছনে কারণ কি, আগে কোনো কাজ করা হয়েছে কি? না, আমার যেটা হয়েছে, ছোটবেলা থেকে আমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে, শিল্পকলা একাডেমির সাথে বা শিশু একাডেমির সাথে জড়িত ছিলাম, বা উপস্থাপনাটার সাথে আমি বিশেষ করে জড়িত ছিলাম। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করা হতো, সেটা আমি বড় হওয়ার পরও, ইভেন আমার প্রফেশনে আসার পরও আমি করেছি। তো আর নিউজটাও যেভাবে শুরু হলো 2 বছর আগে, অবশ্যই সেটা গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ, তারা আমাকে অপরচুনিটিটা দিয়েছেন। আর নাটকটা আসলে কিভাবে যেন শুরু হয়ে গেল। আচ্ছা, এছাড়া আর কোন কোন নাটকে কাজ করা হয়েছে? আমি যেমন সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের এটিএনেই আমার নাটক গিয়েছে, স্বপ্নের নায়িকা। তারপরে এখনও যাচ্ছে একটা এই শহর এই পরিবার, ওটাও সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের। দেন আমি কাজ করেছি মঈন খান ভাইয়ের সাথে বেশ কিছুদিন আগেই। তাসফিজাহান আশিক ভাইয়ের সাথে কাজ করলাম, এখন এই তো বেশ কিছু হলো।
বেশ। এই অভিনয়গুলো করতে গিয়ে অনেক ধরনের তো ক্যারেক্টার নিজের মধ্যে আনতে হয়েছে। সেক্ষেত্রে নিজেকে কিভাবে রিফর্ম করেছেন? হ্যাঁ, এটা একটা ইস্যু। যেমন ধরুন না হয়তো ব্যক্তি আপনি একরকম বাট ক্যারেক্টারটা আপনাকে দেখাচ্ছে আরেক রকম। হুম, হুম। তখন মনে হয় যে হ্যাঁ, নিজেকে একটু ভাঙতে হয়। আর আমার মনে হয় যে ওই এনভায়রনমেন্টটা আপনি যখন যে নাটকের সেটে থাকবেন, আশপাশ যখন এনভায়রনমেন্টটা চলে আসে, তখন ক্যারেক্টারটা চলে আসে নিজের মধ্যেই যে হ্যাঁ, আমি এই ক্যারেক্টারে আছি। যেমন আমার নোয়াখালী এক্সপ্রেসে আমি নোয়াখালীর একটা মহিলা এবং নিজেকে চাঁদের বুড়ির শেষ বংশধর, জীবিত বংশধর হিসেবে দাবি করে থাকি। হুম, হুম। তো ওই জিনিসগুলো তখন চলে আসে টোটাল এনভায়রনমেন্টেই। আর পাশাপাশি ডিরেক্টরদের সহযোগিতা তো আমাদের থাকে বা আমাদের সাথে যারা কো-আর্টিস্ট থাকেন তাদের অসম্ভব একটা সহযোগিতা থাকে। ডেফিনিটলি। এর পাশাপাশি কিন্তু আপনি একটি ব্যাংকেও জব করছেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন? ওয়েল, এটা আমি বলতে পারি যে হ্যাঁ, আমি খুব প্রাউডলি বলি আমি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে আছি। দীর্ঘ ১১ বছর ধরেই আমি এখন সিনিয়র অফিসার হিসেবে আছি ঢাকা গুলশানে একটা ব্রাঞ্চে। আর হ্যাঁ, এটা বলা যায় যে আমার জন্য আমার সেকেন্ড হোম। আর ব্যাংকিং সেক্টরটা অবশ্যই আমাদের জন্য একটা ডিগনিটিফুল জব। সেটা কাজ করছি, সম্মানের সাথে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। এবং আমাদের ব্যাংকেরও একটা মোটো আছে, সার্ভিস ফার্স্ট, প্রিমিয়ার ব্যাংকের, সেবাই প্রথম। তো ওই মোটোটাই আমাদের মধ্যে কাজ করে যে আমাদের মধ্যেও যখন কাজ থাকে একটা মেন্টালিটি, যখন যে কাস্টমার আসেন যে তাকে কত দ্রুত কত সুন্দরভাবে একটা সার্ভিস আমি দিতে পারছি। হুম, হুম। এখন যে ব্যাংকের দুরবস্থা, সেই জায়গা থেকে আপনার ব্যাংক কি অবস্থানে আছে? না, আমি একটু কারেকশন করে নেব আপু। ব্যাংকের দুরবস্থা আসলে কথাটা ঠিক না। ব্যাংক ভালো আছে। আলটিমেটলি ব্যাংক আমাদের অর্থনীতির একটা চালিকা শক্তি। সবগুলো আমি বলবো মোস্ট অফ দ্য ব্যাংকই ভালো আছে, কারণ এই ব্যাংকের সাথে আমরা অনেকগুলো পরিবার জড়িত। একজন ব্যক্তি না, একজন এমপ্লয়ি মানেই তার সাথে তার একটা পুরো পরিবারই এই ব্যাংক এটার সাথে জড়িত হয়ে আছে। তো ওভারঅলি সব ব্যাংকে যেমন ভালো আছে সেই হিসেবে আমাদের ব্যাংক অবশ্যই খুব ভালো করছে। প্রিমিয়ার ব্যাংক 26 ইয়ার্স ধরেই কিন্তু আছে এবং আমি বলবো যে হ্যাঁ, বেশ ভালোভাবে আমরা আমাদের গ্রাহকদের আস্থা ধরে রেখেছি এবং ভবিষ্যতেও আমরা ধরে রাখতে পারবো। আমাদের 136টা ব্রাঞ্চ আছে এবং 67টা আমাদের সাব ব্রাঞ্চ আছে এবং আমরা প্রায় 3000 এমপ্লয়ি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ আমার ব্যাংক বেশ ভালো পজিশনেই আছে, আমরা ভালোই আছি। অবশ্যই আমরা প্রত্যাশা করছি আরো ভালো করব, যেন করতে পারে। আচ্ছা, পেশা হিসেবে যদি বলি তাহলে ব্যাংক চুজ করবেন নাকি মিডিয়া? ব্যাংক। কেন? আমার শুরুটাই ব্যাংক। হুম, হুম। আমি 11টা বছর ধরেই ব্যাংকের সাথে আছি এবং আমি ব্যাংকার রাবিয়া এই পরিচয়টা দিতেও আমি বেশ প্রাউড ফিল করি। অবশ্যই মিডিয়াকে আমি অনার করি, যেহেতু এই সেক্টরটাতে আমি লাস্ট 1 ইয়ার ধরে কাজ করছি। ভালোবাসি। হ্যাঁ, এটা আমার একটা শখের জায়গা। এটা হচ্ছে আমার শখ, বিলাসিতার জায়গা। আর ব্যাংক হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার, আমার রুটি-রুজি। তো সেই হিসেবে পেশা হিসেবে যদি থাকতে চাই অবশ্যই আমার ব্যাংক। একটা পেশা, একটা শখ, হ্যাঁ, একটা ইচ্ছে আসলে পছন্দের হ্যাঁ, জায়গা থেকে। পছন্দের জায়গা থেকে। বেশ। তো এখন পর্যন্ত কাদের সাথে কাজ করা হয়েছে? আমার কো-আর্টিস্ট, জি। কো-আর্টিস্ট হিসেবে তো অনেককে পেয়েছি। রেজমিন সেতু, ও বেশ মেয়েটা ভালো কাজ করছে, লক্ষ্মী একটা মেয়ে। তারপরে সোহাগ ভাই, হ্যাঁ, আশরাফ আনোয়ার সোহাগ ভাই খুবই ভালো একজন কো-আর্টিস্ট, যিনি খুবই সহযোগিতাপূর্ণ। তন্ময় বিশ্বাস, হ্যাঁ, শেহজাদ ওমর, এরা আমার নোয়াখালী এক্সপ্রেসে ছিল। আচ্ছা। তারপরে সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের সাথে এখন এই শহরে এই পরিবারে ওখানে ওই যে নাজনীন আপা আছেন, আশা সাবরা আপা আছেন, ফারুক ভাই আছেন। কিছুদিন আগে কাজ করলাম আমি মোশাররফ করিম ভাই, জুই ভাবি, এই তো এদের সবাইকে নিয়ে। বেশ। তো এখন কাজের অফার পেলে বা কাজ যখন পেয়েছেন তখন কোন কোন দিক দেখে কাজটি আপনি গ্রহণ করেছেন? সেক্ষেত্রে হ্যাঁ, ক্যারেক্টারটা তো একটু দেখতেই হয় যে হ্যাঁ, এই আসলে এই ক্যারেক্টারটা, আমি মনে করি যে হ্যাঁ, একজন ডিরেক্টর যখন একটা ক্যারেক্টারের জন্য একজন আর্টিস্টকে চুজ করেন, এটা ভালো। এটা আমার সৌভাগ্য যে হ্যাঁ, উনি আমাকে পছন্দ করেছেন। এখন উনি আমাকে পছন্দ করেছেন, পাশাপাশি আমি ক্যারেক্টারটা নিতে পারছি কিনা, টেনে নিতে পারছি কিনা, বা আমি পারবো কিনা, ওটা একটা দেখার বিষয়। তা ওই জিনিসটা আমি একটু দেখি যে হ্যাঁ, আমাকে উনি চয়েস করেছেন, দ্যাটস মাই গুড ফরচুন। আমি থ্যাঙ্কস, কিন্তু আমি পারছি কিনা। কি ধরনের চরিত্র আপনি খুঁজছেন বা যে চরিত্রটা আপনার মনে হয় যে আপনি আরো ভালো করতে পারবেন বা করবেন? আমার মনে হয় মিডিয়ায় আমি আসার আগে
আমি শুনতাম যারা আমাদের লিজেন্ডরা আছেন, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, যে হ্যাঁ, এটা একটা হাংরি ক্রেভিং যেটার আসলে কোনো শেষ নেই। তো ক্যারেক্টারের ক্ষেত্রে আমার মনে হয় যে না, এটারও আসলে শেষ নেই, যে আমি কোন ক্যারেক্টারটা করতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি ওরকম একটা ক্যারেক্টার করতে চাই যেটা আমার দর্শকরা আমাকে মনে রাখবে, যেহেতু আমি একটা কাজ করছি, একটা ইন্ডাস্ট্রিতে আছি, এমন একটা কাজ যেখানে পরবর্তীতে আমি কাজে না থাকলেও যেন মানুষ মনে রাখে যে না, এই কাজটা রাবেয়া মুক্তা করেছিল, এরকম একটা ক্যারেক্টার। অবশ্যই আমার মনে হয় যে এটা যারাই কাজ করছে ইন্ডাস্ট্রিতে, সবাই এই ধরনের একটা ক্রেভিং বা একটা হাংরি সবার মধ্যে থাকে। আচ্ছা, একজন নারী হিসেবে কিন্তু আপনি কাজ করছেন এবং বেশ পুরো ভালোভাবে কাজ করছেন, ব্যাংকে কাজ করছেন, ঘরেও কাজ নিশ্চয়ই সংসারের দায়িত্বও রয়েছে এবং পাশাপাশি মিডিয়াতেও কাজ করছেন। নারীদের স্বাবলম্বী হওয়াটা কতটুকু দরকার আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এটা 100-তে 100%। আমার কাছে মনে হয় যে আমাদের একটা পর্যায়ে গেলে লাইফে আমাদের আপস অ্যান্ড ডাউন থাকে। হ্যাঁ, ভালো খারাপ সময়টা সবসময়ই থাকে। ভালো সময়টা আমরা অনেককে কাছে পাই, খারাপ সময়টা কিন্তু কাছের মানুষরাও দূরে সরে যায়। তো সেক্ষেত্রে স্বাবলম্বী যে জিনিসটা, অর্থাৎ আমি ফিনান্সিয়ালি আমি স্টেবল কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ এটা আমাকে ছেড়ে যাবে না, আমার কর্মটা আমাকে ছেড়ে যাবে না। সবাই আমাকে ছেড়ে যাবে, কিন্তু আমার কর্ম আমাকে ছেড়ে যাবে না, আপনার কর্মটা আপনাকে ছেড়ে যাবে না। তো সেক্ষেত্রে আমি নিজেও চাই, আমার 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 মেয়ে আছেন, আলহামদুলিল্লাহ আমার একটা মাত্র মেয়ে, শি ইজ 9.5 ইয়ার্স ওল্ডার। তো আমি এখন থেকে আমার মেয়েকে চেষ্টা করি বুঝাতে যে না, তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। এবং সেলফ ডিপেন্ডেন্ট বলতেই কিন্তু দিস ইজ ট্রু যে আমাদের ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সিটাই কিন্তু মেইন, যে একটা মেয়ে যখনই সে ফিনান্সিয়ালি স্বাধীন, সে আসলেই স্বাধীন। তো এটা আসলে ইম্পর্টেন্ট, অনেক বেশি, 100-100 ইম্পর্টেন্ট। একদম আপু, ভালো বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।